পড়ছিলাম দিও তোমার মালাখানি, কলমে আফসানা আশা, পর্ব সংখ্যা 2। রুচি ছাদে ওঠার প্রায় সাথে সাথে রুলিও চলে এলো। আকাশ পরিষ্কার, অল্প অল্প কুয়াশা স্বচ্ছ মেঘের মতো করে চাঁদটাকে ঘিরে ধরেছে। পৌষের আরামদায়ক শীতলতা। রুলি একটা চাদর ছুঁড়ে দিল রুচির দিকে, বলল, তোর শীত লাগে না? দেখলাম খালি একটা পাতলা জামা পরে বের হয়ে এলি, ভাত রেখে ছুটতে হলো আমাকে। রুচি মৃদু হাসলো। ভান করিস না। কিসের ভান? রুচি উত্তর দিল না। অন্য প্রসঙ্গে কথা পড়ল। শান্তা খালা তোর বিয়ের জন্য কথা তুলেছে, তুই জানিস? রুলি মাথা নাড়ল। ও জানে। কৌতূহলী হলো রুচি। তুই কি করবি? রুলি কিছুক্ষণ চুপচাপ থাকলো, ইতস্তত করলো খানিকটা। রুচির থমথমে মুখটা দেখে খুব মায়া হচ্ছে ওর। জড়িয়ে ধরে বুকে মুখ গুজে বসে থাকতে ইচ্ছে করছে। ছোটবেলার বাচ্চা রুলি হলে সেটাই করতো। বড় হওয়া একটা জ্বালাতনের বিষয়। আর বিশেষ আদর ভালোবাসা দেখিয়ে রুচির গা খুঁচিয়ে দিতেও ইচ্ছে করছে না। এখন আহ্লাদ করলে রুচি বুঝে যাবে যে ওর আর তৌহিদের ব্যাপারটা নিয়ে সবাই উদ্বিগ্ন। কিন্তু চুপ করে থাকলে রুচি হয়তো অন্য কিছু ভেবে বসবে। সব ভাবনা চিন্তা করে রুলি মুখ খুলল। শান্তা খালা যখন প্রপোজাল এনেছিল তখন ওই শালা তৌহিদদার ব্যাপারটা তো জানতাম না। ভেবেছিলাম তোর বিয়ে তো ফিক্সড, এখন আমার বিয়েটাই স্বাভাবিক। রুলির মুখ চোখ শক্ত হয়ে গেছে, চোখে জগদ্দল ঘৃণা ঠিকরে বের হতে চাইছে। সেদিকে তাকিয়ে রুচি হাসবার চেষ্টা করলো। থাক, গালাগাল করিস না। হয়তো ও আসলেই বেটার ডিজার্ভ করে। কয়েক বছর টানা পরিশ্রম করেছে, কত অপমান গালাগাল গঞ্জনা শুনেও ফোকাসড ছিল। আমি তো দেখেছি সব। রুলি কাঁধ নাড়ালো। করতে পারে, আমরাও না সেটাই মনে হয়। করতে পারে, আমারও না সেটাই মনে হয়। সে অনেক ভালো কাউকে ডিজার্ভ করে। সেই মেয়ে সব দিক থেকে তোর চাইতে বেটার হবে। মেবি মহারানী কোনো। অ্যাকচুয়ালি ওই ভুইয়ারটা কোনো মহারানীকে ডিজার্ভ করে। হার ম্যাজেস্টি দ্য কুইন ক্যামিলা ওই রকম বেজিমার্কা মহিলাও ডিজার্ভ করে। আমার আব্বুকেও কিভাবে পাবে? তুই পৃথিবীর সবচেয়ে সুইট মেয়ে। অনেকক্ষণ ধরে বোনকে জড়িয়ে ধরার ইচ্ছে প্রকট হচ্ছিল। শক্ত করে চেপে ধরল রুচিকে। রুচি হেসে ফেলল। সর, জড়াচড়ি ভালো লাগে না। রুলি ছেড়ে দিল না সহসা। রুচি অন্য কথা পড়ল। সেসব না, আমি প্রাসঙ্গিক না এখানে। তুই এত সহজে বিয়েতে রাজি হয়ে গেলি নাহিয়ানের সাথে? রুচিকে বক্তব্য শেষ করতে দিল না রুলি। কথার মাঝখানেই বলল, আমি ওর জন্য অপেক্ষা করব না আপু। রুচি তৌহিদের জন্য অপেক্ষা করে ভুল করেছে সেটা বলতে চাইল না রুলি, কিন্তু রুচি বুঝে গেল ও মাথা নাড়ল। সেটা না শুধু, তোর অনার্সটা শেষ হয়নি এখনো, বয়সও 23 মোটে। এখন বিয়ে করাটা আমার পছন্দ হচ্ছে না। আমিও এখনই বিয়ে করতে চাই না। শ্বশুরবাড়ি গিয়ে পড়াশোনা কন্টিনিউ করাটা হলো সোনার পাথর বাটি। সবাই শুনেছে শুধু, কেউ দেখেনি কোনোদিন ওই বস্তু। তবে শান্তা খালা যার কথা বলেছে ওই ছেলেটা নাকি খুবই ভালো। আম্মু বলেছে কথাবার্তা বললেই তো বিয়ে হয়ে যায় না, লাখ কথা হতে সময় তো লাগেই। তবে এখন পরিস্থিতি খানিকটা বদলে গেছে। তোর বিয়ের আগে তো আমি বিয়ে করব না। রুচি রুলের আলিঙ্গনের বাঁধন ছাড়িয়ে নিল। অদূরে তাকিয়ে রইল। দূর দিগন্তে আকাশের দেখা পাওয়া মেলা ভার। সুউচ্চ ভবনগুলো কঠিন মুখ প্রহরীর মতো সতর্ক হয়ে দাঁড়িয়ে আছে। ওদের মতো শক্ত কংক্রিটের গলায় বলল, বাসায় যা রুলি, আমি কিছুক্ষণ একা থাকি। আর আম্মুকে বলিস ভয় না পেতে। আমি কিশোরী না, আমাকে পাহারা দিতে হবে না। রুলি তবুও মিনিট খানেক দাঁড়িয়ে থাকলো। রুচির হাত ধরে বলল, আমি ওসব ভাবিনি আপু। রুলি নেমে গেলে রুচি মোবাইলের ফটো গ্যালারি খুলল। অনেক ছবি আছে তৌহিদের সাথে ওর। কিছু ছবি রুচি একার হলেও তুলে দিয়েছে তৌহিদ। প্রতিটি ফটোর সাথেই কিছু না কিছু স্মৃতি আছে। বাছাই করতে গিয়ে বিরক্ত হয়ে গ্যালারির সব ছবি ডিলিট করে দিল। ফেসবুকে ঢুকে তৌহিদকে ব্লক করতে গিয়ে মনে হলো ছেলে মানুষই হয়ে যাবে, তাই অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে দিল। ছাদে আসার সময় একটা শপিং ব্যাগ সাথে করে এনেছিল। ব্যাগটা থেকে তৌহিদের দেওয়া চিঠির ছবি অনেকগুলো কার্ড বের করলো। সেই প্রথম চিঠিটা তৌহিদের হাতে লেখা সুন্দর, বাংলাটাও খুব সুন্দর আসে ওর। SMS এর যুগে ও ছেলেটা ছোট ছোট চিঠি লিখত রুচিকে, সম্বোধন করতো প্রিয় সুরুচি লিখে। প্রথম চিঠিটা খুব মজার ছিল। প্রথমে তো রুচি ভেবেছিল খুব সিরিয়াস ধরনের পড়াশোনার কথাবার্তা। প্রিয় সুরুচি, সিনসিয়ারলি ইউয়ার্স এর আদি অর্থ জানো? আগে বলি, শব্দ দুটো কিন্তু ল্যাটিন অরিজিন। ল্যাটিনে সিনসিয়ার অর্থ উইদাউট ওয়াক্স, বাংলা করলে মোমবিহীন। অর্থ এতে মোম নেই বা খাদ নেই। মোম আর খাদ কি সামর্থক? একদমই না। এটাও ভীষণ মজার তথ্য। আমরা মনে করি যে আগেকার দিনের লোকেরা খুব সৎ ছিল।
আদতে সেটা সত্য নয়। তারাও কেউ কেউ ঠগ ছিল, জোচ্চোর ছিল। ভাস্কররা পাথর ঠুকে যেসব ভাস্কর্য বানাতেন, অনেক সময় সেসবে ত্রুটি দেখা যেত। ছোট কোনো ফাটল বা গর্ত, কখনো অসাবধানে কোনো অংশ ভেঙে যেত। সেসব ত্রুটি ধামাচাপা দিয়ে লুকিয়ে রাখার জন্য তারা প্রথমে মোম গলিয়ে ছিদ্রটি ভরাট করতেন। তারপর সেই মোমের উপর আবার পাথরের গুঁড়ো বা ধুলো দিয়ে চেপে দিতেন। এতে করে ওই ত্রুটি আর ধরা যেত না। নিরেট পাথরের মূর্তি মনে হতো ওগুলোকে। কেউ বুঝতে পারতো না। এই জন্য ওই সময় ওই কাজকে ধোঁকাবাজি হিসেবে ধরা হতো। কোথাও কোথাও অপরাধও। তখন এই সিনসিয়ার শব্দবন্ধের প্রয়োগ শুরু হয়। যে ভাস্কর্যগুলোতে মোমের কারসাজি করা হয়নি, সেগুলোকে খাঁটি আর শতভাগ ত্রুটিহীন ধরা হতো, অর্থাৎ সিনসিয়ার। তারপর এক সময় অনুভূতির প্রকাশেও এই শব্দ দুটির ব্যবহার শুরু হলো। ত্রুটিহীন, একান্ত এবং সৎ সমর্পণকে উপমা দেওয়া হলো সিনসিয়ারলি ইউয়ার্স। বাংলা তর্জমা করলে এমন হয়, আমি একান্তই তোমার, শতভাগ তোমার, কিংবা আমার সমর্পণে কোনো খাদ নেই। তৌহিদ, সিনসিয়ারলি ইউয়ার্স। ওটা যে প্রপোজাল ছিল সেটা বুঝতে অনেকটা সময় লেগে গিয়েছিল রুচির। বুঝতে পেরে সে কি বুক কাঁপাকাঁপি, গলা শুকিয়ে যাওয়া, সেই মুহূর্তটা আর নার্ভাসনেসটুকু যত্নে তুলে রেখে দিয়েছিল। চিঠিটাকেও ভাজে ভাজে জীর্ণ হয়েছে কাগজটা, আর বহুল ব্যবহারে তৌহিদের সে একান্ত সিনসিয়ারিটিও মলিন হয়েছে। ব্যাগে একটা লাইটারও এনেছেও। লাইটারে আগুনের উপর ধরল কাগজটাকে। কয়েক সেকেন্ড সময় নিল ওটা পুড়ে ছাই হতে। সবগুলো পুড়ল একে একে। যে যাওয়ার সে যাই, কোনো শর্তে তাকে ধরে রাখা যায় না। ধরে রাখার বৃথা চেষ্টা করতে আত্মসম্মানে লাগে। মর্যাদাবোধ ধুলায় লুটিয়ে দিয়েও তাকে ধরে রাখা যায় না। তাই অহেতুক এই চেষ্টাটুকু করার আগ্রহ নেই রুচির। যে যাবার সে যাবেই। আগে ভাগেই তাকে ছেড়ে দেওয়ার এই প্রয়াস রুচিকে ভেতর থেকে ভেঙে চুরে দিতে থাকলো। কান্না পেল খুব। আগুনের শিখা সামনে নিয়ে নিঃশব্দে কেঁপে কেঁপে কাঁদল। ব্যথার বোধ খানিকটা হালকা হলো। বুকের ক্ষরণ কমলো কিছুটা। বুক ভরে নিঃশ্বাস নিল। আদনান অনেকক্ষণ থেকেই খেয়াল করছিল রুচিকে। ওকে ছাদের কিনারায় দাঁড়াতে দেখে চমকে গেল। কি করবে বুঝে উঠতে না পেরে জোরে চেঁচালো, এই এই এই! বিকট চিৎকার শুনে পেছনে ফিরল রুচি। আদনানকে ক্ষিপ্রবেগে ছুটে আসতে দেখলো। তটস্থ হয়ে বলল, কি হয়েছে? কি সমস্যা? লাফ দেবেন না প্লিজ। সুসাইড করার মধ্যে কোনো বাহাদুরি নেই। সমস্যার সমাধানও নেই। আপনার মা আছে, ভাই বোন আছে, তাদের কথা ভাবেন প্লিজ। রুচি অত্যন্ত বিরক্ত হলো। আজব, আমি লাফ দিতে চাইছি এটা আপনাকে কে বলল? আদনান ভীষণ অবাক হলো। সোজা হয়ে রুচির চোখে চোখ রাখলো। সন্ধিহান গলায় বলল, আপনি সুসাইড অ্যাটেম্প্ট করেননি? না। কিসে এমন মনে হলো আপনার? আপনি কাঁদলেন, ছবি চিঠি পোড়ালেন, আরও খানিকক্ষণ কাঁদলেন, তারপর না উঠে এলেন ছাদের কিনারায়। এরপরের সিকোয়েন্স তো অবভিয়াস। এবারে আপনি ঝাঁপ দেবেন। আপনি এতক্ষণ ধরে আমাকে নজরে রেখেছেন, কই আমি তো দেখলাম না আপনাকে। আমি আপনার আগে থেকেই ছাদে ছিলাম। যদিও আপনার প্রাইভেসি নষ্ট করা আমার উদ্দেশ্য ছিল না। আমি নেমে যেতে চেয়েছিলাম, কিন্তু ইনার্মি বলছিল আপনি একটা বিপদ ঘটানোর তালে আছেন। রুলিও সেটাই ভেবে আমাকে পাহারা দিতে এসেছিল। আপনাকে আলাদা করে দোষ দেব না। রুচির কণ্ঠে কৌতূহল টের পেয়ে ছেলেটা বলল, আমি আদনান, 3 তলায় থাকি, আপনাদের বাসার উপরে। আপনি চেনেন না আমাকে, আমি কিন্তু আপনাকে চিনি। আপনি লালের মধ্যে কালো লিপস্টিক লাগান, হিন্দি সিরিয়ালের ইভিল ভ্যাম্পায়ারদের মতো লাগে। রুচির খুব মজা লাগলো, হেসে ফেললো। মেরুন বলে ওটাকে। হোয়াট এভার, কটকটে রং, চোখে লাগে, আর পড়বেন না। আদনানের বলার ভঙ্গিতে অধিকার বোধ। রুচি ঠিক সুরটা বুঝে উঠতে পারল না। ব্রেকআপ বা ডিভোর্সের পরে মেয়েদের আশেপাশে এরকম অধিকার প্রবণ শুভাকাঙ্ক্ষী গুনগুনিয়ে ওঠে। রুচি পাশ কাটিয়ে চলে আসবে বলে বিদায় নিল। আমার বাসাও মনে হয় সবাই আপনার মতো ভুল চিন্তায় পড়ে গিয়েছে। আপনি থাকেন, আমি আসি। আপনি না, তুমি। আমি অনেক ছোট হব আপনার থেকে। আপনার ভাই মঈন আমার ব্যাচমেট। ওহ, ভালো থেকো আদনান। তবে তুমি যেভাবে হেরে গলায় চিৎকার করছিলে, অমন করো না আর। ভয় পেয়েও কেউ ঝাঁপ দিয়ে বসতে পারে। ঠিক আছে, শুভরাত্রি।